আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপিত করতে চলেছি, কেন্দ্রীয় সরকার ভারত সরকারের 2024-25 সালে যে বাজেট পেশ করেন মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তারপরে একটা রচনা তৈরি করেছি বা লিখেছি। অনেক খুঁটিনাটি তথ্য দিয়েছি যা তোমাদের আগামী দিনের পরীক্ষায় কাজে লাগতে পারে। অতএব মন দিয়ে তোমরা শুনো। আগামী দিনে তোমাদের এই রচনাটি কমন আসার সম্ভাবনা আছে। ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক। কেন্দ্রীয় বাজেট 2024 ভূমিকা। মঙ্গলবার 23শে জুলাই লোকসভায় ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024-25 সালের বাজেট পেশ করেন। তার পরিপ্রেক্ষিতে বলা হয় প্রচুর নতুন কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। বার্ষিক আয় 15 লক্ষ টাকার বেশি হলে কর 30% দিতে হবে। 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। নতুন করে কর কাঠামোয় ফরমাল পেনশনে বিশেষ ছাড়। পুরাতন কর কাঠামোর আয়করের হার প্রায় অপরিবর্তিত রইল। এটি ছিল মোদী সরকারের ভারতীয় জনতা পার্টির জনমোহিনী বাজেট এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার জীবনের 7ম বাজেট পেশ করলেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সকল শ্রেণীকে মজবুত করবে এই বাজেট। মধ্যবিত্তদের নানাভাবে সুযোগ সুবিধা সুরাহা করে দেবে এই বাজেট। পিছিয়ে পড়া দলিত ও মহিলাদের সাহায্য করবে এই বাজেট। পুরাতন কর কাঠামো অনুযায়ী লোন গ্রহীতা পিপিএফে টাকা রাখেন, বিনিয়োগ করলে হোম লোন নেন, এলআইসি কেনেন, মেডিক্লেম করেন। ট্যাক্স প্রায় অপরিবর্তিত বাজেটে। পরিকাঠামো এবং উন্নয়নে জোর দেওয়া হয়েছে। প্রত্যেক বাড়ি থেকে উঠে আসুক উদ্যোগপতি, এটাই হবে এই বাজেটের লক্ষ্য। কিছু ক্ষেত্রে গরিব দরিদ্র শ্রেণীর রোজগার বৃদ্ধি হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ভাই মোদী। 3.7 লক্ষ বার্ষিক আয়ে 5% এবং 7 থেকে 10 লক্ষ আয়ে 10% হারে কর দিতে হবে। নতুন কর ব্যবস্থায় কর কাঠামোয় এছাড়া 10 থেকে 12 লক্ষে 15%, 12 থেকে 15 লক্ষে বার্ষিক আয়ে 20% হারে আয়কর দিতে হবে। নতুন কর কাঠামোয় ফ্যামিলি পেনশনে ছাড় দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশনে 50,000 টাকা থেকে বাড়িয়ে 75,000 টাকা করা হয়েছে। অর্থনীতিবিদদের মত অনুযায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারত্বের তীব্র জ্বালায় ভুগছে ভারতবাসী এবং এর থেকে মুক্তি কোথায়? তাছাড়া মানুষ প্রাত্যহিক কেনাকাটায় জিএসটির নামে ট্যাক্স দিচ্ছে, তাই তাদের প্রধান আয়ের ওপর ট্যাক্সের কোপ পড়ুক এটা অনেকেই চাইছেন না। সেক্ষেত্রে তারা মেডিক্লেম বা অন্যান্য পথে টাকা রেখে ভবিষ্যতে ক্ষেত্রে চিন্তাভাবনা স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। কোথায় গেলে বা কী পদক্ষেপ নিলে কর সাশ্রয় হবে এ বিষয়ে চিন্তাভাবনার পথ খোলা রয়েছে বলেই মনে করেন অনেক অর্থনীতিবিদ। প্রত্যেক অর্থনীতি সচেতন মানুষকে রাতে এসে অঙ্ক কষতে হবে কতটা আয় আর কতটা ব্যয়, কতটা লায়াবিলিটি বাঁচিয়ে কতটা কর দিতে হবে। অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত বলেন, আগামী বছরগুলিতে ভারতবাসীর জীবনযুদ্ধের সংগ্রামে বেঁচে থাকতে হবে এবং সেই সংগ্রামে মানুষ যাতে জয়ী হতে পারে সেই বিষয়ে সরকারের শর্ট টার্ম চিন্তাভাবনার দরকার বলেও মনে করেন অর্থনীতিবিদ। আমার পরের পয়েন্ট হচ্ছে দ্রব্যমূল্য হার বৃদ্ধি। কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমলো। জিনিসের দাম কমানো বাড়ানো, কোনো জিনিসের দাম কমলো বা বাড়লো এ বিষয়ে অর্থমন্ত্রী সীতারামন বলেন, সোনার ওপর আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 6% করা হয়েছে। মোবাইল ফোন, চার্জার, লিথিয়াম ব্যাটারির উপর আমদানি শুল্ক কমবে বলে ঘোষণা করেন। সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দিতে সৌরবিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত সামগ্রীর দামও কমবে। সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহ দিতে সরকারি ছাড় এবং ব্যাংক লোনেরও ব্যবস্থা রয়েছে। 3টি ক্যান্সারের ওষুধের ওপর আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে। এর ফলে 3টি ওষুধের দাম কমবে বলেই
উল্লেখ করেন মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের ক্ষেত্রে চাকুরিজীবীরা রেহাই পাবেন বলেও জানান অর্থমন্ত্রী। নতুন কর কাঠামোর স্ল্যাবে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব ভারতে সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত অর্থনৈতিক করিডোর তৈরির কথাও ঘোষণা করেন। চলতি অর্থবর্ষে পরিকাঠামোর উন্নয়নে খরচ করা হবে 11.11 লক্ষ কোটি টাকা। এছাড়া যুবক যুবতীদের কর্মসংস্থানের বিষয়েও বিশেষভাবে নজর দেওয়া হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। তবে আমদানি শুল্ক বৃদ্ধি করার ফলে প্লাস্টিকজাত দ্রব্যের দাম বৃদ্ধির আশঙ্কা করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর বরাদ্দ 300 কোটি টাকা। দমদম এয়ারপোর্ট ভায়া রাজারহাট প্রকল্পে 41 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। চিংড়ি, মৎস্য এবং বিভিন্ন মাছের খাদ্যদ্রব্যের মূল্য শুল্ক কমিয়ে 5% করা হয়েছে। চামড়া ও বস্ত্রজাত সামগ্রীর উৎপাদন ও রপ্তানিতে সরকারি সাহায্য মিলবে বলেও আশা করা যায়। বন্যা রুখতে বিহার, হিমাচল প্রদেশ, অসম, উত্তরাখণ্ড, সিকিম প্রভৃতি রাজ্যগুলিকে বিশেষ সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করা হয়, অর্থমন্ত্রী ঘোষণা করেন। এছাড়া পর্যটক এবং ভ্রমণ বিষয়টিকে উৎসাহ দিতে বিহার, গয়া, বুদ্ধগয়া, নালন্দা প্রভৃতি ঐতিহাসিক বিজড়িত স্থানগুলিতে বা ভ্রমণ কেন্দ্রগুলিতে নতুনভাবে সাজানো হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। আবাস যোজনাতে 3 কোটি বাড়ির অনুমতি দেওয়া হবে। মহিলাদের স্ট্যাম্প ডিউটিতে ছাড়। গ্রাম উন্নয়নে 2.66 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জল সরবরাহের ক্ষেত্রে রাজ্যগুলির সাথে যৌথভাবে কেন্দ্রীয় সরকার কাজ করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে, যাতে শুষ্ক মরশুমে গ্রীষ্মের সময় সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পানীয় জল এবং অন্যান্য জল পেতে পারে এবং কৃষিজ জল পেতে পারে। আগামী 5 বছরে 500টি বড় সংস্থায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবে 1 কোটি পড়ুয়া। 1 বছর ধরে হাতে কলমে কাজ শিখতে পারবে তারা। প্রতি মাসে তারা 5,000 টাকা করে স্টাইপেন্ড পাবে। এছাড়া 10 লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দানের কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী। প্রতি বছর 1 লক্ষ ভাউচার দেওয়া হবে। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে বিশেষ নজর দেবে কেন্দ্র সরকার। প্রথম যারা কর্মে যোগদান করেছেন তাদের প্রভিডেন্ট ফান্ডে 1 মাসের বেতন দেওয়ার কথা ঘোষণা করা হয়। কৃষিক্ষেত্রে বরাদ্দ 1.52 লক্ষ কোটি টাকা। 5 রাজ্যে কৃষক ক্রেডিট কার্ড দেওয়ার কথাও বলা হয়েছে। ফসলের উৎপাদন বৃদ্ধি, খামারজাতকরণের বিষয়ে চিন্তাভাবনা রাখবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মূলত কৃষিতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধি, সামাজিক ন্যায় বিচার, নগর ও গ্রাম উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, অপ্রচলিত শক্তির ব্যবহার, সৌর বিদ্যুতের ব্যবহার, উদ্ভব, তার সংক্রান্ত গবেষণা, পরবর্তী প্রজন্মকে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলা, এই বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই বাজেটে বিহারের জন্য নীতিশ কুমার রাজ্যের উন্নয়নের জন্য 26,000 কোটি টাকা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের উন্নতির জন্য চন্দ্রবাবু নাইডু নতুন রাজধানী অমরাবতী এবং অন্যান্য উন্নয়নের লক্ষ্যে 15,000 কোটি টাকা অনুমোদনের কথা ঘোষণা। উপসংহার, আমার শেষ পয়েন্ট, ভারতীয় গণতন্ত্রে কেন্দ্রীয় সরকারের ভারতীয় জনতা পার্টির চেষ্টা করেছেন সমাজের সকল শ্রেণীর মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি পায় সেই দিকে লক্ষ্য রেখে জনমোহিনী বাজেট প্রস্তুত করতে। তবে সকল ভারতীয় স্থায়ী উন্নতি, কর্মসংস্থান বৃদ্ধি, রোজগার বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এইসব বিষয়গুলি নজর রেখে তা কতটা সফল হলো এই বিষয়গুলি আগামী দিনেই বলবে। এই বাজেট কতটা জনমুখী আমরা সেই সুদিনের আশায় রইলাম।